সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনায় অফিস ও পোশাক কারখানার কার্যক্রম। দর্শক, আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক সচিব এনআই খান, বিজিএমই এর সাবেক পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একদম আলোচনার শুরুতেই আমি এনআই খান স্যার আপনার কাছে যেতে চাই। আমরা দেখলাম যে স্বল্প পরিসরে অফিস এবং পোশাক কারখানা, গার্মেন্টস শ্রমিকরাও এসে কাজ শুরু করেছেন। অনেকটা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই তারা করছেন, যদিও বলা হচ্ছে যে আমরা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো অনুসরণ করা হচ্ছে। কিন্তু আজকের সকালের খবর হচ্ছে যে যেভাবে গার্মেন্টস শ্রমিকরা কারখানায় যাচ্ছে এবং কাজে যোগ দিয়েছে, যে খবর আমরা পেলাম সেটা আসলে একটু উদ্বেগজনক। সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন যে এই গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়? গভর্নমেন্ট থেকে কিন্তু যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে খুলতে পারবে প্রোভাইডেড তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, স্বাস্থ্যবিধির যেসব ব্যবস্থা সেটা নিতে হবে। কিন্তু আপনার কাছে শুনছি, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে সেটা করা হয়নি। আমার মনে হয় যে তারা এসছেও, কিন্তু আমরা দেখছি যে ট্রাভেল করে যে আসছে সেটাও একটা ঝুঁকিপূর্ণ। এবং শুধু করোনা ঝুঁকি না, তাদের হেলথ হ্যাজার্ডও, ট্রাকে আসছে, এটাতে আসছে, রিস্কে পথে ধরতেও পারে, তো আইন শৃঙ্খলা বাহিনী তো ইজিলি ধরতে পারে। আমার মনে হয় একটা ব্যবস্থা থাকা উচিত ছিল সেটার ট্রান্সপোর্টেশনের। তাদের জন্য হয়তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকতে পারতো, হয়তো পুলিশ বা সেনাবাহিনীর অধীনে যে তারা সেটাতে আসতে পারবে, ওখানে তারা ওই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মতো ফলো করে তারা আসবে। যেমন আমরা দেখছি যে টেলিভিশনের মাধ্যমে দেখলাম ওখানে এখনও ওই যে লিফটে উঠছে, তার ভিতরে পা এঁকে দেওয়া, আঁকায় দেওয়া আছে, কয়জন উঠবে, কীভাবে উঠবে, কোন জায়গায় দাঁড়াবে সেটাও বলে দেওয়া আছে। তো এখানে আসলে একটা গাইডলাইন যদি তৈরি করা দরকার ছিল প্রথমে। আমার মনে হয় গাইডলাইন তৈরি করে দিলে যে এইটার পরে এটা ফলো করতে হবে, তাহলে মানুষ সেটা ফলো করতো। যারা ফলো করবে না তাদের ফাইন করারও দরকার আছে। আমার মনে হয় যে নতুন পার্লামেন্ট না থাকলে তো নতুন পরিস্থিতিতে নতুন ধরনের বিহেভিয়ার, কিন্তু এটার জন্য ফাইন টাইনের ব্যবস্থা নাই, নতুন আইন করা দরকার আছে। আমার মনে হয় সেটা করলে, দুই একটা ক্ষেত্রে করলে তারপরে এটা ঠিক হয়ে যাবে। তবে এটাও ঠিক যে নতুন একটা জিনিস, প্রথম একটা জিনিস সেরকম হচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করেছি, খবর রাখার চেষ্টা করি, বা কালকে আমি একবার ঘুরপাক দিয়ে দেখেছি, মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বলছি যে মানছে না টানছে না, তা কিন্তু না। একমাত্র দেখছি যথেষ্ট মানার চেষ্টা করছে। কিন্তু বুঝতে হবে যে মানুষকেও তো বাঁচতে হবে। এবার একটা হচ্ছে জীবন, আর একটা হচ্ছে জীবিকা। জীবিকা না থাকলেও তো জীবনটা থাকবে না। আমি দেখি যেখানে ট্রাকের জীবিকার জন্য জীবনের হুমকির মুখে পড়বে, সেটা তো মানুষ তো সাময়িক চিন্তাটা তাকে বেশি করতে হয় লং টার্মের চেয়ে। তো সেটা একটা চিন্তা করার বিষয়, সেটা করছে। আমার মনে হয় যে এটা যদি কোঅর্ডিনেট করা যায়, যারা মালিক আছে তাদের সাথে কোঅর্ডিনেট করলে এটা ঠিক হয়ে যাবে, সহজে ঠিক হবে। এক, দুই হচ্ছে আমি বলেছি একটা গাইডলাইন দরকার। আর একটা হচ্ছে এডুকেট করা মানুষকে। টেলিভিশনে, ফোনে যথেষ্ট বলা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে ওই যে ইন্ডাস্ট্রি খুলছে সেই ইন্ডাস্ট্রি তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে বলতে হবে যে এটা ফলো করতে হবে। শুধু এই ডিস্ট্যান্সিংয়েরটা ফলো করলে হবে না। মনে রাখা দরকার যে আমরা লক্ষ্য করেছি পৃথিবীর ইতিহাস থেকে যে কোনো মহামারী বা এই ধরনের ডিজিজে যখন হয়, তার পরবর্তীকালে বেশি লোক মারা যায়। কেন মারা যায়? তার কারণ তারা ঠিকমতো খেতে পায় না, তখন তাদের ইমিউনিটির সমস্যা দেখা দেয়, পুষ্টির সমস্যা দেখা দিলে তো অন্য রোগ হয়, অনেক সেকেন্ডারি অনেক ডিজিজও হয়ে যায়। সেই জন্য কি খাবে, কিভাবে শরীরটা ঠিক রাখবে সেটা থাকা দরকার আছে। সেটা টেলিভিশনে, রেডিওতে, মোবাইল ফোনে প্রচার করা দরকার। যথেষ্ট সোশ্যাল ডিস্টেন্সের বিষয়গুলো কিন্তু প্রচার হয়েছে। আমি মনে করি যে ওইটা এখন প্রচার করা দরকার। কি খেলে, কিভাবে চললে শরীরটা সুস্থ থাকবে, তার ইমিউনিটি বুস্ট আপ হবে। মেন জিনিস কিন্তু ইমিউনিটি। আমরা লক্ষ্য করেছি যে আমরা তো কম্পারেটিভলি অনেক নিম্নবিত্তের দেশ, কিন্তু যারা উচ্চবিত্তের দেশ সেই সব দেশে কিন্তু এসব রোগ বেশি। এটার একটা কারণ হয়তো বেশি বয়স্ক লোক, আর একটা কারণ নিঃসন্দেহে যে আমাদের লোকের একটু আনহাইজেনিক পরিবেশে থাকে, তাদের এখানে অনেক জীবাণুর আক্রমণ হয় এবং বডিতে কোনো সন্দেহ নেই যে তাদের অ্যান্টিবডি হয়, সেটা প্রোটেকশনের ক্ষমতা হয়তো তাদের
একটু বেশি, এতে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না, তখন বায়োলজির ছাত্র হিসাবে যেটা বুঝি। স্যার আপনার কাছে আবার আসবো আমরা। শেখ আতিয়ার রহমান দীপু যেটি স্যার বলছিলেন যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসার ক্ষেত্রে একটি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা বা তাদের স্বাস্থ্যবিধিকে আরও মেনে চলতে পারে সেই ধরনের ব্যবস্থা মালিক কর্তৃপক্ষের নেওয়া উচিত ছিল। এই বিশেষ পরিস্থিতিতে যে গার্মেন্টস আপনার পোশাক কারখানা যে খুলে দেওয়া হলো, সেক্ষেত্রে গার্মেন্টস মালিকদের যে একটি বিশেষ প্রস্তুতি দরকার ছিল সেটি কি পর্যাপ্ত আছে? ধন্যবাদ আপনাকে জাহিদ সাহেব। সবচেয়ে আমার আজকে কথার শুরুতেই প্রথম আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের এই মুহূর্তে এই রাতে এবং আগামীকালকে সকালে যারা এসএটিভির এই অনুষ্ঠান দেখবেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ আর মাহে রমজানের শুভেচ্ছা। শুরুতেই আমি আপনার প্রশ্নের উত্তরে একটা জিনিস বলতে চাই। আমি আমার পরিচয়টাও দিয়ে দিয়েছেন আপনি ইতিমধ্যেই, সাবেক পরিচালক বিজেএমইএ, ঘরের মানুষ আমি আসলে এখন যদি আমি বলি একজন গায়ক আছে বাংলাদেশের, হায়দার হোসেন নাম, খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশে। ওনার একটা গান আছে, গানটা হলো আমি চিৎকার করিয়া কাঁদিতে পারি না। একটা গানটা শুনেছেন, অনেকেই শুনেছেন, অনেকের চোখে মানে অজান্তেই তার চোখ দিয়ে কিন্তু দুফোঁটা জল আসে এই গানটা যদি কেউ শোনে, এবং যে পারিপার্শ্বিকতায় সে গানটা পরিবেশন করেছেন। তা আমার পরিস্থিতি ঠিক সেরকম। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রেক্ষাপট চেঞ্জ করতে বাকি নাই। আমাদের যে, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা মাথা পেতে নেব সেই সিদ্ধান্ত, কিন্তু উনি তো সব সিদ্ধান্ত দেওয়ার মালিক না, উনি তো সব সিদ্ধান্ত দিবেন না, দিবেন তার আনুষঙ্গিক যারা আছেন তারা দিবেন। উনি সব সিদ্ধান্তদের মালিক না, মানে তার কাছে সব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দরকার হবে না, দরকার হবে না, মালিক উনি। উনি হয়তো, তাহলে আমাদেরকে তার মন্ত্রী পরিষদ কেন, উপদেষ্টা পরিষদ কেন রেখেছেন? তো তাদের সিদ্ধান্তটা হলো যে গতকালকে বা পরশুদিন যে টাস্কফোর্স করা হয়েছে ন্যাশনাল, টাস্কফোর্সের সিদ্ধান্ত খুলে দেওয়া হবে। এর মতো আত্মঘাতী সিদ্ধান্ত, আমি একজন বিংয়ে গার্মেন্টসের মালিক হিসেবে আমি বলছি, আমার দিকে তাকিয়ে না, 40 লক্ষ শ্রমিকদের দিকে তাকিয়ে বলছি, শ্রমিক না, আমি মনে করছি শ্রমিক না, এদেশের নাগরিক, তাদেরও বাঁচার অধিকার আছে। আমার অর্থনীতির চাকা নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। পৃথিবীর অর্থনীতির চাকা মেরুদণ্ড ভাঙা আফ্রিকান কান্ট্রিগুলো আবার জেগে উঠেছে, তারাও কিন্তু ধাক্কা খেয়েছে। কই অর্থনীতির চাকা ভাঙার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী 5,000 বা 72,000 কোটি টাকা যে এখানে প্রণোদনা বা আপৎকালীন ফান্ড দিয়েছেন, সেখানে তো এরকম কোনো পূর্বাভাস দেখান নাই। আমরা কেন এত প্রয়োজন আমার অর্থনৈতিক চাকা ভঙ্গ করতে, যে অর্থনীতিকে সচল করতে, যে জীবনের এতটা রিস্ক নিতে? আমরা প্রথম একটা ভুল করেছি, 24শে মার্চ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে যে ঘোষণা দিয়েছিলাম, জাহাজ ভরে শিপ ভরে যেভাবে মানুষ গেছে, ট্রেনে যেভাবে মানুষ গেছে, ঈদের ছুটিকে ফেল করে ফেলছে তারা। আবার সেই মানুষগুলা পরবর্তীতে ঢাকায় ফিরছে, সেটা আর একটা ভুল ছিল। গতকালকের যে সিদ্ধান্ত হয়েছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করছি যে এটা আর একটা ভুল সিদ্ধান্ত। এই 3 ভুলের সিদ্ধান্তের মাসুল বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন তাদের সবাইকেই দিতে হবে। আমি মনে করছি যে যারা গতকালকে রাত্রে এসছে, যে শ্রমিক ভাই বোনরা কত কষ্ট করে, আবার দেখেন পায়ে হেঁটে আসছে, কেউ একই ট্রাকে ধারণ ক্ষমতার 4 গুণ মানুষ ঢুকে বসে এসেছে। আপনিও বলতে পারবেন না। আমরা এতটা নিচু করে যদি এই করোনা ভাইরাসকে দেখি তাহলে ভুল হবে। আমাদের চোখের সামনে 2 লাখ মানুষ পৃথিবী থেকে প্রাণ ঝরে গেছে, 2 লক্ষের উপরে মানুষের প্রাণ ঝরে গেছে। পাঞ্জা লড়ছে আরও 9 লক্ষ মানুষ, বা 21 লক্ষ মানুষ, 21 লক্ষ 2 মিলিয়নের উপরে মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা আদৌ ঘরে ফিরে আসবে কিনা আমরা জানি না। কারো বাবা চলে যাবেন, কারো সন্তান চলে যাবেন, কারো মা চলে যাবেন, কারো বোন চলে যাবেন, কারো স্ত্রী চলে যাবেন।
বাট আমরা এত ছোট করে দেখছি কেন এই বিষয়টাকে? এই ছোট করে দেখার জন্য ইতালির পরিস্থিতি এই হয়েছে, এই ছোট করে দেখার জন্য ব্রিটিশের পরিস্থিতি এই হয়েছে, এই ছোট করে দেখার জন্যই স্পেনের পরিস্থিতি, স্পেন আমেরিকার পরিস্থিতি কিন্তু এই হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ঘোষণা দিয়েছেন যে স্টেটে তার আক্রমণ কম আছে সেই একটা থেকে লকডাউন তুলে নেবেন। উনি ভদ্রলোক আর একটা মাথা মোটা মানুষ আমি মনে করছি। সরি, আমার 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 বলতে বাধ্য হচ্ছি যে আর একটা ভুল সিদ্ধান্ত হয়তো উনি করে ফেলবেন। আমরা আসলে রাষ্ট্র বা সরকার প্রধান সম্পর্কে সরাসরি ধরনের কোনো কথা বলবো না, বলবো না, ঠিক আছে, সরি ফর দ্যাট। আপনি উনি হয়তো যে সিদ্ধান্তটা নিয়েছেন বাংলাদেশের কথা চিন্তা করে করেছেন, অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক বা উপদেষ্টা মণ্ডলী তারা আমেরিকাকে ফলো করে সিদ্ধান্ত নিয়েছেন, আমার বোধগম্য হয় না। আমি বলতে চাই যে এই সিদ্ধান্তগুলো যা হয়েছে এটা অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের উচিত ছিল আরও 1 মাস অ্যাটলিস্ট ডেঞ্জারাস পিরিয়ডটা পার করে তারপরে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল। শেখ আতিয়ার রহমান দীপু, আপনার কাছে আবার আসবো আমি। আবুল কাশেম চৌধুরী, যেটি শেখ আতিয়ার রহমান দীপু, সে নিজেও একজন পোশাক কারখানার মালিক এবং স্বত্বাধিকারী হওয়ার পরও তিনি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছেন না। যদিও আমরা দেখলাম যে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে গার্মেন্টসে, কিন্তু উদ্বেগের জায়গা যেটি এনআই খান স্যার বললেন যে সকালে যখন তারা আসলো তাদের ট্রান্সপোর্টেশনের কোনো ব্যবস্থা না থাকে, তারা কিন্তু দল বেঁধেই আসছে এবং অনেকটা গাদাগাদি করে একটা যানবাহন যেটা পেয়েছে বা পায়ে হেঁটে আসছে, অনেকটা মিছিল সহকারে আমরা দেখলাম চট্টগ্রাম ইপিজেটের দৃশ্য, যে মিছিলের মতো মানুষ ঢুকছে, শ্রমিকরা ঢুকছেন কারখানায়। এই যে সার্বিক বিষয়টা, আমাদের করোনাকালে একটা ভিন্ন প্রেক্ষাপটে যখন কাজ শুরু হবে তার একটা প্রস্তুতি থাকা উচিত। যে এখন এই প্রস্তুতি যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের সংখ্যাকে আরও বাড়িয়ে দেয় না করোনা সংক্রমণ নিয়ে? আপনাকে অশেষ ধন্যবাদ এবং এসএটিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই আলোচনা আপনারা সম্পৃক্ত করেছেন। আপনাদের ধন্যবাদ। দীপু সাহেব যে সাহসী উচ্চারণ করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলছি যে এখন 480টা কারখানা অলরেডি চালু আছে, 480টা। বিকেএমই এর আছে 121টি কারখানা চালু আছে, বিটিএম এর আছে 58টা বস্ত্রকল চালু আছে, টেক্সটাইল আছে 480টা চালু আছে অলরেডি। এখন মোট কারখানা হচ্ছে 7,602টি, যেগুলো চালু আছে। এখন এই সিদ্ধান্তের ফলে 7,602টি যখন চালু হয়ে যাবে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াতে পারে? দীপু সাহেবের বক্তব্যের সাথে, ওনার উদ্বেগের সাথে আমিও উদ্বিগ্ন। এবং আমি বলতে চাই যে এই সিদ্ধান্তগুলি এত তড়িঘড়ি করে না নিয়ে সুচিন্তিতভাবে নেওয়ার সুযোগ রয়ে গেছে। আমরা যেদিন আমাদের গার্মেন্টস কারখানা ছিল না, সেদিন কি আমরা জাতি হিসাবে সারভাইভ করিনি? সেদিন কি আমরা ভাত মাছ খেয়ে বেঁচে থাকিনি? সেদিন কি আমরা ঈদ পালন করিনি? সেদিন কি আমরা রোজা পালন করিনি? আমাদের ছেলেবেলেদেরকে সেদিন লেখাপড়া করাইনি? হ্যাঁ, ঠিক আছে, আজকে গার্মেন্টস সেক্টর থেকে নতুন ইনকাম আসতেছে, রিমিটেন্স আসছে, ভালো কথা। সিমিলারলি আমি বলবো গার্মেন্টস নয়, শুধু যারা বিদেশে আছে প্রায় 1 কোটি শ্রমিক, তাদের ওখান থেকে আমরা রিমিটেন্স পাচ্ছি। যদি আপনি রিমিটেন্সের দিকে লক্ষ্য করে গার্মেন্টসকে ওপেন করে দেন, গার্মেন্টসকে ফ্যাসিলিটিস দেন, ঠিক আছে দেন, কিন্তু 1 কোটি শ্রমিক যে আপনার বিদেশে আছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত, কোনো চিন্তা ভাবনা, সুচিন্তিত কোনো ভাবনা কি আছে? এই পর্যন্ত কতজন বিদেশে মারা গেছে, আমেরিকাতে কতজন মারা গেছে, মিডল ইস্টে কতজন মারা গেছে, এবং তারা কিভাবে তাদের কি ব্যবস্থা নিয়েছেন, তাদের এখানকার পরিবারের কি অবস্থা, রিমিটেন্সের তাদের টাকা আসলে হয়তো পরিবার সেটা দিয়ে ভরণ পোষণ করতো, আজকে সেই সব পরিবারগুলির কী অবস্থা হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। আরেকটা চিন্তা আছে, সেটা হলো
যে এই শ্রমিকগুলিকে এক জায়গায় যখন ঢুকিয়ে দেওয়া হবে, আপনার যে সোশ্যাল ডিস্টেন্স যেটা আমরা মেনটেন করলাম গত 1 মাস, এবং আমরা কিছু উপকার পেয়েছি, সারা বিশ্ব এই ব্যবস্থাটা গ্রহণ করে উপকার পেয়েছে, সেটা মনে রাখতে হবে। এখন আমরা এই যে সোশ্যাল ডিস্টেন্সটা ব্রেক করলাম, এরপরে যদি একটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়ায়, এর জন্য কে দায়িত্ব নেবে? সরকার নেবেন, না যেসব কর্মকর্তারা নিয়েছেন এই সিদ্ধান্ত তারা নেবেন, না যেসব কারখানার মালিক তারা নেবেন? আমার পরিষ্কার কথা, আমি দীপু সাহেবের মতো অত পরিষ্কার করে না বললেও পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়, গার্মেন্টস মালিকরা এর জন্য দায়িত্ব বহন করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যারা প্রয়োজন, মানে যাদের প্রয়োজন সে ধরনের কারখানা স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে। এই বিষয়টি কি মালিকরা তাহলে কি অনুসরণ করছেন না? তারা সেটা তো এত গভীরে যাওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের গোয়েন্দা সংস্থা কাজ করবে এগুলোর পরে, এবং তারা রিপোর্ট দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে, কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, কোথায় কি সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা তো নাগরিক হিসাবে আমরা শুধু পত্রপত্রিকা বা এটা বলছি যে ঠিক আছে, যারা গার্মেন্টস মালিক তারা তো অনেকটা মানুষ, মানে সমাজের একটা সচেতন অংশের অফকোর্স তারা সচেতন, কিন্তু যখন এই তো আরো কথায় চলে যেতে হয়, পুঁজিবাদী ব্যবস্থাটা এরকম, পুঁজির বিকাশটা এরকম, আর পুঁজির মালিক হওয়া এরকম একটা ব্যবস্থা যে এটা কোনো আকাঙ্ক্ষার শেষ নাই। আমার যদি কয়েক কোটি টাকা থাকে, আমি কয়েক শ কোটি টাকার মালিক হতে চাই, কয়েক শ কোটি টাকার মালিক হলে কয়েক হাজার কোটি টাকার মালিক হতে চাই। আমার তো আকাঙ্ক্ষার শেষ নাই, কারণ আমার মজ্জায় মিশে গেছে পুঁজিবাদী ব্যবস্থাপনা। এই পুঁজিবাদী ব্যবস্থাপনা দিয়ে আপনি এক্সপ্লয়েট করছেন, শ্রমিককে এক্সপ্লয়েট করছেন। করোনার মুখোমুখি আমরা কাঁপছি, সারা বাংলাদেশ কাঁপছে, সারা পৃথিবী কাঁপছে, 800 কোটি মানুষ কাঁপছে ভয়ে, হৃদয়ে হৃৎকম্পন হচ্ছে। সেই অবস্থায় আপনি হাউ টু এক্সপ্লয়েট মানি, হাউ টু এক্সপ্লয়েট মার্কেট, আপনি বিশ্ববাজার কিভাবে দখল রাখবেন সেটা চিন্তা করছেন। যদি আমি এই করোনা ভাইরাসে আজকে মরে যাই, কালকে কি হবে আমার? এসব বিশ্ব মার্কেট তো আমি দখল করতে পারবো না কালকে মরে গেলে। কাজেই আগে সারভাইভ করতে চিন্তা করতে হবে। শুনেন, এইসব ভাইরাসগুলি, এসব বিপদ আপদগুলি আজকে নতুন নয়। এই বিপদ আপদগুলি সেই পৃথিবীর সৃষ্টি থেকে এসেছে। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছে, সব ভেসে গেছে, ধ্বংস হয়ে গেছে। শুধু নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, তুমি নৌকে উঠে যাও, তোমার যারা ভক্ত এবং তারা অনুসারী অনুগামী তাদেরকে নিয়ে সারভাইভ করো। যারা কথা শুনে নেয় আল্লাহ, তাদের ব্যবস্থা। ইভেন মুসা আলাইহিস সালামের সময় যখন মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে যান ওনার অনুসারীদেরকে নিয়ে, পেছনে ফেরাউন তার লক্ষ্য সৈন্য নিয়ে ধাওয়া করতেছে, সে অবস্থায় মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আক্রমণ করতে পারে নাই সাধারণ। তখন সেই অবস্থায় সেখানে কলেরা চলছিল, ঘরে ঘরে মানুষ ভীত সন্ত্রস্ত বন্দী হয়েছিল। আর এই সুযোগে এনারা পার হয়ে গেলেন নদী, এবং আল্লাহর হুকুমে এনারা পার হয়ে যাওয়ার পরে সেই ফেরাউন এবং তার সৈন্যরা সেই নীল নদে ডুবে মরেছিল। অর্থাৎ এখানে আমি বলতে চাই যে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হবে, আল্লাহর আদেশকে মেনে নিতে হবে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছেন, আপনারা যারা রোজা থাকেন তারা দোয়া করবেন যাতে করোনা থেকে আমরা মুক্তি পাই। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত, তিনিও আজকে সাহায্য চাচ্ছেন। আজকে ইটালির প্রধানমন্ত্রী আজকে আল্লাহর সাহায্য চাচ্ছেন। আজকে স্পেনে, সেখানে 500 বছর আজান বন্ধ ছিল, আজকে আজান খুলে দেওয়া হয়েছে, আজান দিতে পারবেন। আমেরিকার পার্লামেন্টে কোরআন শরীফ তেলাওয়াত ছিল না, এখন কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে পার্লামেন্টের অধিবেশন চলছে। এগুলি কি আল্লাহর স্বীকৃতি নয়? কাজেই আল্লাহকে, আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহকে আগে স্বীকার করতে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ আমাদের করোনা থেকে আপনি মুক্তি দান করেন, এই করোনা থেকে আমাদেরকে হেফাজত করেন, এই অসুখ থেকে আমাদেরকে হেফাজত করেন।
এগুলোর জন্য দোয়া কালাম রয়ে গেছে, সেই দোয়া কালামগুলি পড়া উচিত। শুধু আমি বলবো আলহামদু সূরা যদি পড়ে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হবে। 3 বার কুল ফল্লাহ সূরা পড়ে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হবে। দুরূদ শরীফ পড়ে কেউ যদি দোয়া করে তার দোয়া কবুল হবে। ছোট ছোট সূরা আছে কতগুলি, আমি অত এখন মুখস্থ বলতে পারবো না, কিন্তু এগুলি যদি কেউ অধ্যয়ন করে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কারণ আল্লাহ এই মানব সমাজ সৃষ্টি করেছেন, আল্লাহ এই মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ ধ্বংস আমরা একটা করতে বিরতি চান। নিয়ে আসি, তারপরে আবার শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকবো। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এনআই খান, যেটি আবুল কাশেম চৌধুরী বলছিলেন যে, এবং শেখ আতিউর রহমান দীপুও বলছিলেন যে এই সিদ্ধান্ত আমাদের আরও পরে নিলে ভালো হতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের শীর্ষ পর্যায়ের যে সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পষ্ট করেই বলেছেন যে একদমই স্বল্প পরিসরে যাদের প্রয়োজন, যাদের বিদেশি অর্ডার আছে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এই কারখানা খোলা রাখা যাবে। বলেননি যে খুলতেই হবে বা এরকম বাধ্যবাধকতামূলক কিছু বলেন, খোলা রাখতে পারবে, যারা ইচ্ছা করবে তারা পারবে। মন্ত্রণালয় সরকারি অফিসের ক্ষেত্রেও একই আদেশ, মানে একই সিদ্ধান্ত। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা যে সমাজের যে সচেতন অংশের, অবশ্যই আমি মনে করব যে এই যারা পোশাক কারখানার মালিক বা শ্রমিক পরিচালনা করেন তারা সমাজের সচেতন অংশের সদস্য, এবং তারা কি এই বিষয়টি আমলে নেননি যে আমাদের যেটা কাজ বাকি আছে সেটা করার জন্য সব শ্রমিকদের নিয়ে আসবেন? আমার যেটা মনে হচ্ছে কাজ বাকিও খুব একটা বেশি ডিমান্ড আছে বলে মনে হয় না। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যারা আমাদের কনজিউমার, তাদের তো প্রায় সবই বন্ধ, এবং কনজামশন প্যাটার্নও চেঞ্জ হবে। এরপরেও ওপেন আপ হলেও কনজামশন প্যাটার্নও অনেক স্লো ডাউন হবে। সারা দুনিয়ায় ইনকাম কমছে সবার, তাছাড়া বিহেভিয়ারও অন্যরকম হবে। সেই জন্য আগে যেমন একজন প্রয়োজন না হলে 2-4টে কাপড় কিনতো, সেটাও কিনবে না, যা বোঝা যাচ্ছে। এটা পৃথিবীর ইতিহাস থেকেই পড়েই বলছি আমরা। তো সেটা কেন ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় না ফুল সুইংয়ে তারা চালাতে পারবে। একটা কারণ ফুল সুইংয়ে চালাতে পারবে না, তার কারণ তাদের তো র মেটেরিয়াল আসতে হবে, তারপরে আবার রপ্তানি করতে হবে। সুতরাং কোনো নো ওয়ে ইমিডিয়েট 2-4-6 মাসের ভিতরে ফুল সুইংয়ে তাদের চালানোর কোনো কারণ নেই। আমি ঠিক বলতে পারবো না কী পরিমাণ এনেছে, সব কেন আনবে তারা, আনলে তো তাদের চলবে না, কয়েকদিন পরে আবার তাদেরকে ফেরত পাঠাতে হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। 2 হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে লে অফ যদি করে তাহলে 60 ডেজের পরে তাদেরকে নিশ্চয়ই আবার 60 ডেজের যে আইনে আছে, উনি আমার চেয়ে ভালো জানবেন, তো তারপরে রিট্রেন্সমেন্ট কি হবে 60 ডেজের পরে, এটা কি আইনে তো আছে এটা। সুতরাং তাহলে তো আবার হয় রিল্যাক্স করতে হবে, না কিছু একটা করতে হবে, এসব অনেক জটিলতা আছে এর ভিতরে। কিন্তু আমি মনে করি যে কালচারাল প্র্যাকটিস যদি চেঞ্জ করে আর একসাথে যদি সব লোক না আনে তাহলেও চালানো সম্ভব। যেমন উদাহরণের জন্য বলা যেতে পারে যে একাধিক শিফট যদি করে এবং ফাঁকা ফাঁকা যদি লোক রাখে, তারপরে গেটে যদি চেক করে, কিন্তু চেক করলে আমাদের এখানে একটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের এখানে টেস্ট করার ক্ষমতা নেই, সত্যি বলতে কি। তো এইটা যদি টেস্ট করার ক্ষমতা থাকতো, ইনস্ট্যান্ট টেস্ট করা যেত, তাহলে হয়তো তাদের ফিক্স করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া যেত যে আরও ছড়াতে পারলো না। 2 হচ্ছে, আমরা আমাদের জানাশোনার ভিতরে দেখছি যে অনেকের ফ্যামিলি ধরে হয়েছে, কিন্তু একজনের সিভিয়ার, অন্যজনের তেমন কিছুই না, একদিন জ্বর হয়ে চলে গেছে, গলা ব্যথা হয়ে চলে গেছে। সুতরাং এটা তো অনেকে বুঝতে পারবে না, তারা ছড়াবে, সেটা একটা বিষয় আছে। কিন্তু কতদিন যাবত এটা চলতে থাকবে? আমরা যদি পৃথিবীর ইতিহাসে দেখেন 1349 সালে প্লেগ হয়েছিল, সেটা 4 বছর যাবত চলেছিল, কিন্তু তখন হয়তো মানুষ এত স্বাস্থ্য সচেতন ছিল না। আমার ব্যাকগ্রাউন্ডও বায়োলজি, আমার মনে হয় না যে 2 বছরের ভিতরে এটা কোনো মতেই খুব একটা কন্ট্রোল হবে, মিনিমাম 2 বছর লাগবে। তারপরেও এন্ডেমিক আকারে থাকবে কিছু এলাকায়, মানে সীমিত এলাকায় থাকবে, তারপরে ছড়াবে। ইতিমধ্যে হয়তো আরও ওষুধ হবে, অ্যান্টিভাইরাল অনেক কিছু হবে। কিন্তু আমার মনে হয় কালচারাল প্র্যাকটিস চেঞ্জ করা যেতে পারে, একাধিক শিফটে কম মানুষ দিয়ে কাজ করা যেতে পারে, পৃথক যতদূর সম্ভব। আগে যেমন পাশাপাশি মেশিন ছিল, সেটা হয়তো 2টা গ্যাপ দিয়ে সেরকম করা যায়। নতুন পলিসিতে যেতে হবে, মাস্ক থাকতে হবে, গ্লোভস থাকতে হবে। ইন্ডাস্ট্রি আর অফিস কিন্তু এক না। অফিসে কিন্তু
অনেক অফিসিয়াল সেটা বাড়ি বসে করতে পারবে, কিন্তু কম্পিউটার দিয়ে অন্য জায়গায় রিমোট এলাকা থেকে করতে পারবে। অফিস আদালত, ইন্ডাস্ট্রি অনেক কিছু হাতে কলমে করতে হাতে হবে। কলমে করতে, জি। আর শিক্ষাও কিন্তু তাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনলাম যে সেপ্টেম্বরের ভিতরে আর সম্ভবত খুলছে না, সেপ্টেম্বরের ভিতরে ইমপ্রুভ যদি না হয়, তো ইমপ্রুভ হবে বলে মনে হয় না সেপ্টেম্বরের ভিতরে। তাহলে স্কুলও খুলছে না, তাহলে আমাদের ওই মুডে চলে যেতে হবে কিন্তু আমাদের আইটি ব্যবহার Digital করে। mode-এ। কিন্তু সব ইন্ডাস্ট্রি সেটা সম্ভব না। সেজন্য ইন্ডাস্ট্রি একেবারে যে আমরা অনির্দিষ্টকাল বন্ধ করে দিয়ে বসে থাকতে পারবো তা না। আমি খেয়াল করছি, খোঁজ রাখছি, এলাকায়, আমার এলাকায়, অন্য এলাকায় দেখছি যে বেগুন লাগিয়েছে, তার বেগুন পেকে যাচ্ছে, সে বেগুন বিক্রি করতে পারছে না। যে গরু আছে তার গরুর খাবার কিনতে পারছে না, কারণ সে দুধ বিক্রি করতে পারছে না। তাহলে পুরো একটা ভিসাস সার্কেল কিন্তু এটা ভিসাস সাইকেল এটা তৈরি হয়ে গেছে কিন্তু। এবং ইকোনমিতে বড় আকারের অসুবিধা হবে, এবং বড় আকারে ইকোনমিতে অসুবিধা হলে সেটাও কিন্তু লাইফ আলটিমেটলি একটার সাথে আরেকটা তো জড়িত। তো এটা কোনো দেশ, আজকে দেখলাম সুইজারল্যান্ড, আমেরিকার কোনো জায়গা, আরও অনেক জায়গায় কিন্তু খুলছে, শিথিল কিন্তু করছে কিছুটা। সেটা হচ্ছে তাদের দেশ কিন্তু প্রত্যেকটা রিসার্চ করে ক্যালকুলেটিভ করে, হিসাব কিতাব করে। আমাদেরও আমার মনে হয় খোলার কোনো বিকল্প নেই, টুডে অর টুমারো। টাইমিংটা কখন সেটা আপনি যদি বলেন আমাকে, আমি বলবো যে তারা গভর্নমেন্ট থেকে তাদের ডেটা আছে, তারা বলতে পারবে, আমরা এখান থেকে আন্দাজে বলতে পারবো না। পার্টিকুলারলি আমার কথা যদি বলেন, কিন্তু খুলতে হবে টুডে অর টুমারো, এবং কালচারাল প্র্যাকটিস চেঞ্জ করে এটা খুলতে হবে, কোনো সন্দেহ নেই। তার কারণ আমরা শুনছি যে টিকাও আবিষ্কার হচ্ছে না এত সহজে, মানে ভ্যাকসিন, কিন্তু ভ্যাকসিন হলেই যে সবাইকে দেওয়া যাবে সবার সক্ষমতা তারও থাকবে, নিশ্চয়তা নেই। তার কারণ সরকার যে এই 18 কোটিকে অ্যাফোর্ড করতে পারবে, প্রথম যখন বেরোবে তখন এক্সপেন্সিভ হবে, যারা বের করবে তারা নিজেরাই ইউজ করবে, কোনো সন্দেহ নেই। তারপরে কার্যকারিতাও আমরা জানি যে অন্তত 5 বছরের থেকে 15 বছর লাগে, আর এখন তাড়াতাড়ি বের করার চেষ্টা করছে। তার ইফেক্টটা কি হবে, তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এটা কিন্তু সহজে বুঝতে অসুবিধা হবে। যেমন ওই হাইড্রক্সিক্লোরোকুইনের কথা আমরা তো দেখলাম যে দেখছি অনেক জায়গায় প্রয়োগ করছে, দেখছে রুগী আরও বেশি মারা গেছে। ভেরি ইন্টারেস্টিং বিষয় এইগুলো, রিসার্চ ফাইন্ডিংয়ের পরে নির্ভর করে। মুখে বলে কিন্তু কাজ করা যাবে না। যেমন আমাদের হাট বাজার ছড়ানোর একটা ভালো জায়গা, সেজন্য আমরা একটু চিন্তা করছি হাট বাজারে কী করা যায়। যেমন হাট বাজার হাট তো হয় 2 দিন, কিন্তু গ্রামে গঞ্জে এটা এখন 7 দিন করে দেওয়া দরকার। কেন করা দরকার, মানে আমি একটা আইডিয়া করে বলছি, এটাই করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আইডিয়া। এভরিডে হবে, সকাল বিকেল 2 বেলা হবে, তাহলে কম লোক আসবে। আর যে 2 দিন অ্যাকচুয়ালি হাট হতো, তার মানে যদি সকাল বিকাল হয় 7 দিন, তাহলে 14 ভাগে স্প্রেড করে যাচ্ছে। আর যেটা 2 দিনে আসতো অনেক লোক আসতো, আর পাইকারি মার্কেটও হয় যে বেগুনটা বিক্রি করবে অন্য, সেটা আমার মনে হয় হাটের দিনে হতে পারে। এরকম নতুন চিন্তা করতে হবে, এবং স্থানীয়ভাবে এক এক জায়গায় এক এক জিনিস তৈরি হয়, এক এক ইন্ডাস্ট্রি আছে, ডিফারেন্টলি কাজ হয়। সেই এলাকার জন্য সেই এলাকার লোককে বলতে হবে, যারা অথরিটি আছে, যারা ব্যবসায় আছে, সবাইকে নিয়ে একটা রুল তৈরি করবে যে এইভাবে কালচারাল প্র্যাকটিস আমরা করতে হবে। করতে করতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে আমি বলি, অনেক কিছু এনভায়রনমেন্টালি বা কালচারাল সুইটেবল না, কিন্তু চেঞ্জ হয়। উদাহরণ, উকিলরা যে গরমের সময় যে এই উকিলদের যে ড্রেস পরে, রোগ পরে, এটা তো সাংঘাতিক আনহাইজেনিক, সাংঘাতিক গরমের ভিতরে, কিন্তু তারপরে করে, এটা প্র্যাকটিস হয়ে গেছে। এটা কিন্তু ইবনে খালদুন অনেক আগে বলছে। স্যার আপনার কাছে আসবো আমরা আবার। শেখ আতিয়ার রহমান দীপু, যেটি আবুল কাশেম চৌধুরী বললেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যাদের লাভের কোনো শেষ নেই, অন্ত নেই, আসলে কি মানসিকতা সেরকমই? কিন্তু মানুষ যত বড় হয় তার মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, মানুষের পাশে দাঁড়ানো, এই চিন্তা চেতনাও বড় হয়। ধন্যবাদ। মানে অসংখ্য মালিক আছেন। আমি একটা জিনিস বুঝি ভাই, যেটা কাশেম ভাই যেটা বলেছেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বা গার্মেন্টস, উনি কোন দিকে আমি জানি না, ওনার ঈর্ষাটা কি গার্মেন্টস মালিকদের উপরে নাকি বুর্জোয়াদের উপরে। এখন যদি জেনুইনি ব্যবসায়ীদের উপরে ওনার থাকে, মানে এই ধরনের কোনো সেরকম না। তো একটা কথা হলো যে সবাই চায় তার ব্যবসা, যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এটা তো আমাদের প্রবাদ বাক্য রয়ে গেছে। আমরা সেটির দিকে না যাই, আমরা বুঝি যে আজকে যারা, আপনি দেখেন সিলেটের হাসপাতালকে লকডাউন করা হয়েছে, এটাতে কি মিন করছি আমরা সিলেটের একটা হাসপাতাল ফুললি লকডাউন, মানে একটা হসপিটাল লকডাউন, মানে সেখানে কেউ যেতে পারবে না, বেরোইতে পারবে না, রোগী যারা আছে তারা ওখানে থাকবে, মানে ডাক্তার এবং যারা যোদ্ধা, করোনা যোদ্ধা আছে
ডাক্তার এবং নার্স, আমি সশ্রদ্ধে সালাম জানাই যেসব করোনা যোদ্ধা আজকে প্রকৃত যোদ্ধা, কিন্তু তারা, আমরা কিন্তু যোদ্ধা না, আমরা কথার বুলি চলছি, এটাই কিন্তু যোদ্ধা না। আমরা রেমিটেন্স আনছি, এটাই যোদ্ধা না। যারা এই রেমিটেন্সের যারা এই করোনার সাথে মুখোমুখি সম্মুখ যুদ্ধ করছে, গেরিলা যুদ্ধ যেটাকে বলে, তারা হলো ডাক্তার এবং নার্স। আমি আরেকবার এই লেট এডিশনের পক্ষ থেকে, এসএটিভির পক্ষ থেকে, আমার সাসকো গ্রুপের পক্ষ থেকে আমি সেই সব সহযোদ্ধাদের, সেই সব সম্মুখ যোদ্ধাদের আরেকবার স্যালুট জানাচ্ছি আমাদের এই লেট এডিশনের পক্ষ থেকে। আমি বলতে চাচ্ছিলাম যে একটা হসপিটাল যখন পুরো লকডাউন করা হয় একটা জেলা হসপিটালকে, সেই বিবেচনাটা দেখেও আমাদের একটু হৃৎপিণ্ড কাঁপে নাই, কম্পন হয় নাই। আমাদের সারা বহির্বিশ্বে প্রোডাকশান আমাদের যেটা হয়, রমজান মাস শুরু হলে আমাদের সারা বিশ্বের সমস্ত বায়াররা জানে, যারা ক্রেতা মহল, দেখেন এই সময়েও কিন্তু ব্যবসা করতেছে না মানুষ, নকল মাস্ক, নকল গ্লাভস, নকল স্যানিটাইজার, কত ধরনের আমাদের মেন্টালিটিটা কত খারাপ আমরা নিজেরাই প্রমাণ। আপনি পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে রমজান মাসে তার মূল্য অর্ধেক করে ছেড়ে দেয়, সহযোগিতা করে, আর তার বিপরীতটা আমাদের দেশে। আমরা এতটা মানে কি বলবো, অর্থলোভী, যেটা আপনি বলে গেছেন। আমি ধন্যবাদ আপনাকে সুস্পষ্ট কথাটা ইঙ্গিত করার জন্য। আমি বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপট, যে আমরা রেডিমেড গার্মেন্টস নিয়েই আমরা কথা বললে যখন আসছে, আপনি যে শ্রমিক ভাই বোনদের নিয়ে, তারা একদম লো শ্রেণীর শ্রমিক ভাই বোন, আমাদের গ্রাম থেকে আসা খেটে খাওয়া মানুষগুলার, যারা অশিক্ষিত, লেখাপড়া খুব কম জানেন, তাদের কতটুক সম্যক জ্ঞান আছে আমি জানি না। আমি একটা জিনিস বুঝি, সারা বিশ্বের যারা ক্রেতা আছে, আমাদের বায়ার যারা আছে, তারাও জানেন যে রমজান মাস বাংলাদেশের একটা মাস, তারা সারা মাসকে প্রোডাকশান, যে কোনো প্রোডাকশান ইউনিটে প্রোডাকশান কম হয়, ডিউটির সময় ডিউটি কম হয়, এবং তাদের যে শিডিউল থাকে, শিপমেন্ট ডেলিভারি শিডিউল, এই শিডিউলটা তারা হয়তো পিছিয়ে দেয়, নাহলে আগায় দেয়, যাতে এই মাসটাকে রিল্যাক্স থাকে। তো আমরা আজকে জানতাম যে এটা রমজান মাস, রমজান মাসের আমাদের এমনি প্রোডাকশন কম হয়, আরও একটা বৈশ্বিক দুর্যোগ আমাদের সামনে, সারা বিশ্ব যেখানে হতভম্ব কাঁপছে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের এরকম একটা সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া উচিত ছিল, যে ঈদের পরে আমরা এই ইন্ডাস্ট্রি এখন হাফ ডান করে চলার থেকে ভালো উদ্যমে আমরা ঈদের পরে হয়তো চালাতে পারতাম ইচ্ছা করলে। কিন্তু আমরা সেটা না করে আমরা সাময়িকভাবে কিছু কাজ করার জন্য এই কাজটা করেছি। আমার মনে হয় আমাদের এটা পুনর্বিবেচনা করা উচিত। যাদের যত অবস্থা আছে, পশ্চিমা বিশ্বের যত বায়াররা আছেন, প্রত্যেকে কি আপনি মনে করেন যে সবার সিগন্যাল দেওয়া আছে, ডোন্ট শিপ এনি গুডস টিল অমুক ডেট? অনেকের হোল্ড করে রাখছে, ক্যান্সেল যেটুক করেছে, অনেক বায়ারের ক্যান্সেল করেছে, অনেক বায়ার হোল্ড করে রেখেছে। তারা হয়তো এটাকে শিফট করবে, 2 মাস শিফট করবে। 2 মাস শিফট করার পরে একটা বিষয় আছে এখানে, এখন সে অর্ডার দিয়েছে গরমের কাপড়ের, 2 মাস পরে তার ওখানে উইন্টারের শীতের কাপড় এসে যাবে, তখন এটা পরিস্থিতি আরেকটা মোড় নিতে পারে। সেক্ষেত্রে বায়ার এটা বিবেচনা করবেন। সে যে একেবারে অবিবেচক তা না, তারও তো মাল বিক্রি করতে হবে, তারও তো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সে আমাদের সাথে কথা বলবেন, আমাদের দেশে আসবেন, বা মেসেজ পাঠাবেন যে লোক তোমরা এইটা এইভাবে না করে এই কাপড়টা এখানে রেখো, আমরা তোমাকে পরবর্তী অর্ডার দিচ্ছি, তোমরা প্রোডাকশন স্টার্ট করো, সোলোরি আমরা সেল শুরু করছি। জাতিউর রহমান দীপু, আপনার কাছে আবার আসবো আমরা। আবুল কাশেম চৌধুরী, যেটি জাতিউর রহমান দীপু বলছিলেন যে আমাদের ঈদের পরেও শুরু করা যেত, পাশাপাশি এটা বলা যায় যে আমরা যদি নিজেরাও সচেতন হই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অনেক বেশি সহায়ক হয়। আমরা কিন্তু সেটা না করে সবসময় চেষ্টা করি যে অন্যরা কি, বিশেষ করে সরকার কি পদক্ষেপ নিল সেদিকেই মানুষ বেশি তাকিয়ে থাকে। কিন্তু এই প্রবণতাটা কেন? না, সরকারের প্রতি তো তাকিয়ে থাকবে, কারণ সরকার তো সরকারই, তাই না? কিন্তু এখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এই করোনা ভাইরাসের এই মহা দুর্যোগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ লাভ করব, কিভাবে আমরা সারভাইভ করব, সেখানে
মিডিয়াকে আমাদের ফ্রি হ্যান্ড দিতে হবে, সাংবাদিকদেরকে ফ্রি হ্যান্ড দিতে হবে। তাদের উপরে কোনো রকম রক্তচক্ষু দেখানো, নিপীড়ন নির্যাতন করা, কেস দেওয়া, ভয়ভীতি দেখানো, এগুলি এই মুহূর্তে ঠিক হবে না। বলতে দেওয়া উচিত, সাজেশনগুলি আসুক, চিন্তাধারাগুলি আসুক, আসলে হয়তো ওই চিন্তাধারা থেকেই ব্যাপক মানুষ উপকৃত হতে পারে, সরকারও উপকৃত হতে পারেন। আমি আমি আমার অবজারভেশনে 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত প্রায় 6 জন জার্নালিস্ট, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে। এডিটর মানব জমিনের বিরুদ্ধে কিছু ব্যবস্থা হয়েছে। এগুলি দরকার নেই এখন। এখন কেউ যদি কোনো ভালো সাজেশন দেয় সেটা গ্রহণ করা উচিত। একটু সাংবাদিকতার বা মিডিয়াকে স্বাধীন পরিবেশ, স্বাধীনভাবে কাজ করতে, স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া উচিত। এখন ধরুন আমি আমাদের সারা বাংলাদেশ এখন আমরা ভয়ে কাঁপছি, হৃদয়ের কম্পন হচ্ছে ঘরে ঘরে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কথা শুনব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবুল কাশেম চৌধুরী যেটি বলছিলেন যে আমাদের মানুষ হিসেবে, মানে এক দেশের নাগরিক, সচেতন নাগরিক হিসেবে কিছুটা করণীয় আছে, কিন্তু আমরা আমাদের পোশাক কারখানা শ্রমিকদের যেভাবে নিয়ে আসলাম, আবার ছুটি দিলাম, আবার নিয়ে আসলাম, দুইটা বিষয় এখানে কাজ করছে যে আমাদের মানবিকতা বোধ, নৈতিক মূল্যবোধ, এটি আসলে মূল্যায়নের কতটা রাখে। এগুলি হচ্ছে যে এই ধরনের মহামারী, করোনা মতো মহামারী তো আর অতীতে কখনো হয়নি। সে নিউ এক্সপেরিয়েন্স। এই নতুন ধারণাটা, এই নতুন মহামারীটাকে মোকাবেলা করার জন্য আমাদের অতীতে কোনো জ্ঞান ছিল না। এই জ্ঞানগুলি এসছে এখন চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে, এই জ্ঞানগুলি এসছে এবং ব্যবহার করে সেগুলি থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি। যেমন বাংলাদেশকে উচিত ছিল, এটা প্রথম উহানে হয়েছে, চায়নাতে। উহানে তারা কিভাবে ডিল করছে এবং কিভাবে তারা সার্ভাইভ করেছে, সেখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করা, অভিজ্ঞতা নেওয়া উচিত ছিল। এবং প্রয়োজন বোধে আমাদের এখান থেকে চিকিৎসক এবং মানে বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানীদেরকে, ভাইরোলজির, ভাইরাসের উপরে যারা লেখাপড়া করেছেন, জুলজির উপরে যারা লেখাপড়া করেছেন, তাদেরকে পাঠানো উচিত ছিল। তাদের থেকে জ্ঞানগুলি আহরণ করে আমাদের এখানে ব্যবহার করতে পারতাম আমরা, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আমার ধারণা যে এর মধ্যে কিছু লোক পাঠিয়েছেন সরকার, এটা দেরি হয়ে গেছে, এটা আরও আগে পাঠানো উচিত ছিল। এটা হলো একটা দিক। আরেকটা হলো যে এখন যে শ্রমিকগুলি কাজ করতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে টেস্ট করা উচিত, প্রত্যেককে। এবং প্রত্যেককে এই যে পিপিই, যেটা মাস্ক, পিপিই, এগুলো তো দিতেই হবে। এবং এগুলি দেওয়ার জন্য আমাদের এখানে এইগুলো তৈরি করার যেসব ব্যবস্থা, সেগুলি গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে। প্রতিটি মানুষের কাছে মাস্ক পৌঁছায় দিতে হবে, প্রতিটি মানুষের কাছে পিপি পৌঁছায় দিতে হবে, প্রতিটি মানুষের কাছে স্যানিটাইজার পৌঁছায় দিতে হবে, সহজ দামে, অনেক সহজ দামে, নামমাত্র মূল্যে পৌঁছায় দিতে হবে। তাহলে দেখবেন যে অনেক প্রোটেকশন চলে আসছে। আমি তো আগে কখনো মাস্ক পরতাম না, এখন তো আমি পরি। বাংলাদেশের সবাই মাস্ক পরে এখন। তারপরে আমরা স্যানিটাইজার ব্যবহার করতাম না, এখন এই যে আমরা হাতে গ্লাভস পরতেছি, এগুলো তো আগে পরতাম না আমরা কখনো। আপনাদের এখানে তো বহুবার এসেছি। তো কাজে প্রয়োজন, নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। প্রয়োজন আমাদেরকে সেভাবে ধাবিত করবে, সেভাবে চলতে শেখাবে। আজকে কোনো ব্যক্তির প্রতি কোনো রাগ অনুরাগ নয়, আজকে কোনো ব্যক্তির প্রতি আমাদের কোনো বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে আমরা জাতি হিসাবে সারভাইভ করতে চাই। আমাদের সমস্ত মানুষগুলো আমাদের বেঁচে থাকুক, আমাদের সমস্ত শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই বেঁচে থাকুক, সুন্দর জীবনযাপন করুক, ভবিষ্যৎ সুন্দর হোক, এটা আমরা চাই। এবং সেখানে এই কথাগুলি প্রকাশ করবে মিডিয়া, তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। আরেকটি কথা বলি, এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। দোয়া চাইতে হলে মসজিদে দোয়া চাইতে হবে। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিম, এরাও না খেয়ে অবস্থা, এখন তাদের পরিবারও না খেয়ে থাকার অবস্থা। তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে। অনেক মাদ্রাসা আছে, এতিমখানা আছে, তাদের জন্য প্রণোদনা দিতে হবে। এবং তাদেরকে বলতে হবে দোয়া করো, শুধু দোয়া করতে থাকো,
দোয়া করলে আল্লাহ পাক আমাদের ডাক শুনবেন। কারণ এটা রমজানের মাস, এটা সিয়ামের মাস। এই সিয়াম সাধনার মাসে যদি কোনো রোজাদার রোজা থেকে ইফতার করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক বলছে আমি কবুল করি। রোজার যে নিয়ামত, রোজার যে প্রতিদান, এটা আল্লাহ পাক বলছে এটা আমি নিজের হাতে আমার ইয়েদেরকে দিয়ে আমি পুরস্কৃত করি নিজের হাতে। কাজে ওই রমজানের সময় ওই রোজার আজকে নরেন্দ্র মোদী, আবারও বলতেছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রোজাদারকে রোজার মধ্যে রোজাদারদেরকে বলছে দোয়া করার জন্য। আমরা বলতে পারি সমস্ত মানুষ আপনারা দোয়া করেন, মসজিদে দোয়া করেন, সমস্ত মাদ্রাসাতে দোয়া করেন, সমস্ত অলি আল্লাহরা দোয়া করেন। এটা অলি আল্লাহদের দেশ। শাহজালাল, শাহ পরান, শাহ আলী, শাহ বগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, বায়েজিদ বুস্তানি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, এ সমস্ত অলি আল্লাহদের দেশে বাংলাদেশ। এই অলি আল্লাহরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জানামাজ বিছিয়ে নদী পার হয়েছে, একুল থেকে ওকুলে গেছে। কাজেই এখানে অলি আল্লাহরা আছে, তাদের বংশধররা আছে, তাদের মাজার আছে। অলি আল্লাহদের মৃত্যু নাই, অলি আল্লাহরা জীবিত, নবীগণ জীবিত। আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। আবুল কাশেম এবং তাদের চৌধুরী, দোয়া চাইতে হবে। জি আবুল কাশেম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ আতিউর রহমান দীপু, যেটি আমি বলতে চেয়েছিলাম যে জিনিসটা, আরেকটি বিষয় স্পেসিফিক জানতে চাই যে গার্মেন্টস শ্রমিক তার প্রয়োজনে খুলতে পারে, যেহেতু সরকারি ধরনের নির্দেশনা আছে, কিন্তু যে ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সেই ধরনের ব্যবস্থা কেন নিতে পারেন না? না না না, এটা আপনি না জেনে বললে হবে না। আমি আপনার অল্টারনেট কথা বলবো। সে ধরনের বিকল্প ব্যবস্থা নিতে, সে ধরনের কোনো ব্যবস্থা নিতে পারে না, এটা ভুল। না, আমি আমার কথাই যদি বলছি। নিত তাহলে তো গার্মেন্টস শ্রমিকরা পায়ে হেঁটে দল বেঁধে মিছিল সহকারে আসতেন, তাদের জন্য আলাদা ট্রান্সপোর্টেশন থাকতো, তাদের জন্য থাকতো। এটা চরম একটা ভুল, এই সিদ্ধান্ত তো অত্যন্ত ভুল। তাদের ঘোষণাটা ঠিক যদি এইভাবে না হয়ে, যেভাবে ঘোষণাটা হয়েছে, আমি বলতে চাইছি যে ঘোষণাটা এইভাবে না হয়ে একজন, আমি একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, গাজীপুর থেকে 5 কিলোমিটারের দূরত্ব আছে ময়মনসিংহ, গাজীপুর থেকে 3 কিলোমিটারের দূরত্ব আছে আপনার মির্জাপুর, টাঙ্গাইল, এই ধরনের। এই ডিস্টেন্স এখন 4-5টা ডিস্টেন্স নিয়ে তারা 3 কিলোমিটার হেঁটে হেঁটে চলে আসছে তাদের ইন্ডাস্ট্রিতে কাজের জন্য, কাজ করার জন্য। তাদের ভিতরেও একটা ভয় আছে যে আল্লাহ, আমরা যদি কাজে না যাই তাহলে আমরা ঈদ সামনে, মালিক বেতন দেবেই বা কী করে, এরকম একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে হবে, যারা সাংবাদিক সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, যারা সবাই নীতি নির্ধারক মহল এখানে যারা বসে কথা বলেন, তাদের একটা জিনিস বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন আমাদের জন্য, গার্মেন্টস মালিকদের জন্য, বিজিএমইর জন্য যে প্রণোদনার কথা বলা হয়েছে, এটা আসলে প্রণোদনা বলা যাবে কিভাবে, আমার এই ভাষাটা আমি জানি না। এটা একটা সাময়িক লোন 2 বছরের জন্য অ্যাট দ্য রেট অফ 2% হারে সে নিয়ে সাময়িক বেতন দিতে পারবেন। কিন্তু এটি তো এক ধরনের বড় ধরনের প্রণোদনা। আপনি আগে 12% সুদ দিতেন, সেখানে সরকার 2%। আমি ধন্যবাদ জানাই তাকে, মাননীয় সরকারকে অনেক রেসপেক্ট জানাই এর জন্য। কিন্তু পাশাপাশি সে এমন কিছু কাজ করেছে ওখানে, যে শর্তগুলো জোরে দিয়েছে, যে শর্তগুলো কখনোই কোনো মালিক এটা প্রযোজ্য করতে পারবে না, যার জন্য এই লোনটা অব্যবহৃতই থেকে যাবে বেশিরভাগ। যাই হোক, আমি ওই কথায় আসবো না, আমি আসবো যে স্যানিটাইজেশনের কথা বলা হয়েছে। স্যানিটাইজেশনের কথা বলা হয়েছে, শ্রমিকরা যেভাবে আসে, আমি কথা বলি, তারা যখন, আমি একটা কথা কিন্তু আগের রাউন্ডে বলে গেছি যে এরা কিন্তু খুবই অল্প শিক্ষিত মানুষ, এরা কিন্তু বোঝে না কিভাবে, এখনও তারা হাত ধরে হাঁটাহাঁটি করে। কথার কথা, স্বামী স্ত্রী যাচ্ছে ফ্যাক্টরি থেকে বেরোইয়া হাত ধরে হাঁটাহাঁটি করে যাচ্ছে। একজন স্বামী যদি হাত ধরবে, কোনো নিষেধ নাই, বাট তার বুঝতে হবে যে তার স্বামী কি কোনো কিছু আছে কিনা। এটা হলো বর্তমান যুগের প্রেক্ষাপট। বাইরে যতই আমরা চেষ্টা করি, আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে সার্বিক ব্যবস্থাপনাটা, ধরেন আপনার ফ্যাক্টরি আপনি চালু করবেন, আপনার নিজস্ব ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকতে হবে, আপনার নিজস্ব একটা সিস্টেম তৈরি করতে হবে। এই সময় বিশেষ করে এই প্রেক্ষাপটে এটাই বলতে চাচ্ছি যে এই কাজগুলো কি মালিকরা করতে পারে কিনা, তারা তো করতে পারে। এমন একটা জিনিস আপনাদের বুঝতে হবে গার্মেন্ট শিল্পের কথা, যেমনটা বলা হয়েছে, মানে শ্রমিক আইন
কলকারখানা অধিদপ্তর আইন, আমি মনে করি 1913 সালে যে আইন হয়েছিল শ্রমিক আইন, তারপরে এটা 1919 সালে যেটা 2019 সালে যেটা এটা সংশোধিত আইন করেছে, এর কোনোটাই গার্মেন্টসের উপরে এফেক্টেড না, গার্মেন্টসের উপরে হওয়া উচিত না। আমি মালিক হিসেবে বলছি না, আমি একজন সাধারণ আলাদা নাগরিক আইন হিসেবে চান। বলছি। আইন আইনের জায়গায় থাকবে, বাট আপনি দেখেন কোনো গার্মেন্টস শিল্পের জন্য বরাদ্দকৃত কোনো গাড়ি থাকা উচিত ছিল এইবারের জন্য, যে কাকে দেবে? একজনের বাড়ি ময়মনসিংহ, একজনের বাড়ি খুলনা, একজনের বাড়ি চিটাগং, একজনের বাড়ি গাজীপুর, তো কাকে কিভাবে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবেন? এটা তো বড় ভয়াল ব্যাপার। অনেক সংখ্যায় তো অনেক শ্রমিক, তো অনেক অনেক সংখ্যায়। শ্রমিক, এটা তো সংখ্যায় সম্ভব অনেক, না। যদিও এটা আমরা একটা মুখে চ্যালেঞ্জ, বলতে কিন্তু পারবো, তারপরে প্রত্যেক আমরা ডিস্ট্রিক্ট এটা থেকে বলতে আনার পারবো, ব্যবস্থা এটা কিন্তু করা আনা উচিত ছিল। সম্ভব না স্যার, যে যেটাই বলুক। আর ভিতরে হাইজেনিকের কথা যেটা আছে, তারা প্রত্যেক মালিকের চেষ্টা করে হাইজেনিকটা পরিপূর্ণভাবে রাখার জন্য, এতে কোনো অসুবিধা নাই। সামাজিক ডিস্টেন্সটা বজায় রাখার জন্য যেটা দরকার, মাস্ক ব্যবহার করা দরকার, স্প্রে করা দরকার, এটা খুব নর্মাল ব্যাপার। এটা সব শেখ আতিউর রহমান দীপু, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে যেতে চাই, যেটি শেখ আতিউর রহমান দীপুর কথার সূত্র ধরেই বলি, যে আপনি কিছু পরিকল্পনার কথা বলেছিলেন, যে এই মুহূর্তে বা এই প্রেক্ষাপটে যদি কারখানা চালু করা হয়, বা যে কোনো বিষয়, সেটি অফিস হোক বা অন্য জায়গায় হোক, যেমন আপনি ওহানের উদাহরণ দিলেন যে লিফটে পার আকার এঁকে দেওয়া হয়েছে যেখানে দাঁড়াবে, কিন্তু আমরা দেখলাম যে গার্মেন্টস খোলার পরে গার্মেন্টসের যে সিটিং প্ল্যান, যেভাবে শ্রমিকরা বসতো আগের মতোই বসছে তাদেরকে কিন্তু সিটিং প্ল্যান রিঅ্যারেঞ্জ যেটি করা, সেটি করা হয়নি। তাদের ট্রান্সপোর্টেশন দেওয়া হয়নি, তারা কিভাবে আসবে, তারা আসবে কি, গাদাগাদি করে আসতেছে, আবার সামাজিক দূরত্ব মেনে বসতেছে, তাহলে তো আর সেটা স্বাস্থ্যসম্মত হলো না, স্বাস্থ্যবিধি হলো না। সেটা আমার মনে হয় যে অসম্ভব কোনো কিছু না। যেমন একটা আপনারা দেখেন যে মিটিংয়ে সারা দেশ থেকে আসে লোক, আমার মনে হয় যদি বিজিএমএ সরকারও যদি সহযোগিতা করে, একটা কোঅর্ডিনেট করলে ডিসিদের ইউনোদের বলবে তারা থানায় আসবে, থানার থেকে যে থানায় আছে বা অর্থাৎ যে উপজেলায়, সেখান থেকে একটা টেম্পো হোক যাই হোক ইউনোরা যদি অ্যারেঞ্জ করে, সেইটার থেকে জেলায় আসবে, জেলার থেকে বাসে করে যদি আসে, তো এটা করা সম্ভব। তখন আমরা তো কাজ করেছি প্রশাসনে বহু বছর যাবৎ, এবং ইট ইজ ইজি, ইটস নট ভেরি হার্ড। বাট হার্ড জিনিস হচ্ছে কোঅর্ডিনেট করা, কে করবে। সরকারের সাথে বিজিএমের সাথে একটা যোগাযোগ দরকার, ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার, রেডিও টেলিভিশনের মধ্যে অমুক জায়গায় আসতে হবে, তাহলে এই কয়টার সময় এই ব্যবস্থা থাকবে, যদি না আসে অন্যভাবে আসলে তাকে নেবে না। ঠেলার নাম বাবাজি, এটা যদি বলা হয় তাহলে অবশ্যই শুনবে। এটা ঠিক, ইনফরমেশন মিডিয়া আছে, অনেকগুলো টেলিভিশন আছে। তবে আরেকটা জিনিস, যেমন ওনার কাছে শুনছিলাম, যেটা মিডিয়াও ওপেন থাকা উচিত, আবার কন্ট্রোল থাকা উচিত কিছু। যেমন আমি উদাহরণ দিই আপনার কাছে, আপনি ডিডব্লিউ, তার মানে জার্মান যে টেলিভিশন আছে সেটা দেখেন, অরুন্ধতী রায়ের বক্তব্য শোনেন আজকে। ইন্ডিয়াতে এটা বলছে, কিন্তু ইন্ডিয়া দেখাচ্ছে টেলিভিশনে যে আমি ধরেন আনারস বেচি, কলা বেচি, আমি এখানে যাচ্ছি, বলছি এই এলাকায় তোমার না, তোমার মুসলমান এলাকায় যে বেচো, এখানে তোমার বেচতে দেবো না। তারপরে ডিরেক্ট নেতা বলছে, টেলিভিশনে দেখাচ্ছে যে ওরাই করোনা দেখা, মুসলমানেরটা দেখলে বলছে যে করোনা, এবং বলছে যে এমন সাজা দেওয়া উচিত যাতে কয়েক জেনারেশন এটা মনে রাখে। হোয়াট ডাজ ইট মিন? এবং বড় নেতা অফিস থেকে বলছে, টেলিভিশনে দেখাচ্ছে, এটা আমার কথা না, আপনি অনলাইনে ইউটিউবে যেয়ে দেখেন। সুতরাং এইসব জিনিস দেওয়া উচিত না, এরকম খারাপ যে জিনিসগুলো আছে, এটা নেতিবাচক কোনো কিছুই আমরা ব্যাড জিনিস হয় যেগুলো। আমাদের এখানে একটা জিনিস ভালো, যে আমরা সবাই মিলে ভালো আছি, কিন্তু ওখানে আপনি দেখেন বিদেশি মিডিয়া, এখন ওয়েস্টার্ন মিডিয়াও যদিও সব মিলে মুসলমানদের বিরুদ্ধে হলে এখন এগুলো বলছে সিরিয়াস। এবং এই যে দিল্লিতে যে কিলিংটা হলো, এখন মামলা হচ্ছে, কিন্তু যারা মুসলমান তাদেরকে বলছে তারা মুসলমানদের মারছে। এটা আমার কথা না, অরুন্ধতী রায়ের কথা। আপনি নিজে দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং কিছু জিনিস আছে, হিংসাত্মক জিনিস প্রচার হতে দেওয়া উচিত না, তাহলে এটা রেজাল্টটা খারাপ হয়। আমরা যদি সবাই থাকতে পারি, এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমান মানুষ। তো আমার মা বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান হয়েছি, বা পূর্বপুরুষরা, নিজের কিন্তু আসলে তেমন কৃতিত্ব না, একটা বিষয়। আর একটা বিষয় আমি বলতে চাই, যে এখন তো লকডাউন আছে, সুতরাং এখন দুইটা বিষয় আলোচনা আছে। একটা হচ্ছে লকডাউন এক্সটেন্ড করা, অথবা এটা তুলে নেওয়া, ফেজ বাই ফেজ তুলে নিতে হবে, টুডে আর টুমারো। তো একটা বিষয় আছে সিলেক্টিভ, যেমন আমাদের কিভাবে সিলেক্টিভলি এটা আউট করা যায়। যেমন আমাদের অনেকগুলো উপজেলা আছে কোনো কেস নেই, সেখানে যদি আমরা মনে করেন টেস্টের কিটগুলো সেখানে দিয়ে লোকাল গভর্নমেন্ট, ডাক্তার, পুলিশ, তারপরে মেম্বার, চেয়ারম্যান সবার সাথে কনসাল্ট করে দেখা যায় যে এখানে ওরকম কেস নেই, তাহলে সে এলাকা একদম আর্মি টার্মি দিয়ে লক করে দিয়ে ভিতরে সব অ্যাক্টিভিটি চলতে দেওয়া উচিত।
তা না হলে আমাদের ফসফেট যায় বিদেশ থেকে আমদানি হয়ে, অন্য জায়গার থেকে যায় গোডাউন থেকে, তাহলে আমাদের আগামীতে কৃষির কী অবস্থা হবে? বর্ষাকাল আসছে, এটা কিন্তু মনে রাখা দরকার। লং টার্মে গভর্নমেন্টের একটা পার্সপেক্টিভ, কিন্তু অন্যরা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ আলাদা। আমরা শেষ দিকে চলে এসেছি, সেটা আমাদের হচ্ছে, হাতে আমি সময় এখন শেষ একদম করে নাই। জি, দিচ্ছি জি। যে সেটা হচ্ছে, আমি মনে করি যে গভর্নমেন্টের সিলেক্টিভ লকডাউনের ভিতরে, লকডাউন আউট করার ভিতরে যাওয়া উচিত। যেসব উপজেলায় নেই সেখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া, দেখলো যে কিছুদিন কোনো কিছু নেই, তখন আরেকটা উপজেলা নেওয়া, আরেকটা উপজেলা নেওয়া, এরকম গ্রাজুয়ালি জেলা নেওয়া দরকার একটা। সেখানে লকডাউন আউট করে দিয়ে ইন্টারনাল, কিন্তু বাইরের থেকে ওই জেলায় কেউ আসতে পারবে না, ভেরি স্ট্রিক্ট হওয়া দরকার। তখন সম্ভব স্ট্রিক্ট, কেন পুলিশ এবং আর্মি বেশি এমপ্লয় করা সম্ভব সেখানে। এইভাবে সিলেক্টিভ লকডাউন আউট করে আস্তে 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 এলাকা বাড়ানো দরকার, এবং এটা সফট থেকে হার্ডে দেওয়া দরকার। গ্রাম, তারপরে দ্বীপ, এই এলাকা থেকে বা ফরেস্ট এলাকা থেকে শহর এলাকা কিন্তু কঠিন জায়গা। আমরা একদম ঢাকা শেষ বন্ধ দিকে চলে জায়গা, এসেছি, শেষের আমাদের দিকে আলোচনা পাঠাতে শেষ করতে হবে। হচ্ছে। উৎপাদন হয় কিন্তু বেশিরভাগ কৃষিটাই, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, মানুষকে বাঁচায় রাখতে হলে খাদ্য দরকার। জি, এনআই খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ আতিয়ার রহমান দীপু এবং আবুল কাশেম চৌধুরী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা মোকাবেলায় সবাই যেমন ঐক্যবদ্ধ হবে এবং সাধারণ মানুষের পাশে, যারা বিশেষ করে অসহায় এবং দুস্থ, যাদের দিন আনে দিন খায়, এ ধরনের মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এবং সমাজের বিত্তবান মানুষজন, সে প্রত্যাশায় শেষ করছি লেট এডিশন। দর্শক জানিয়ে রেখে লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।